নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু পহেলা বৈশাখ, নতুন বছর শুরু হলো আজ থেকে। তাই আমার ব্লগের সমস্ত দর্শক বন্ধুদের আমার ভালোবাসা ও বড়দের আমার প্রণাম। আজকের দিনটা আমাদের জন্যে যেমন নতুন বছর, পাঞ্জাবিদেরও কিন্তু তাই। আজকের দিনটাকে ওরা বলে বৈশাখী, আর বৈশাখী কিন্তু পাঞ্জাবিদের মধ্যে সবচেয়ে বড় একটা অনুষ্ঠান। আজকে কিন্তু নাই নাই করে হলেও 70-80% পাঞ্জাবি তারা চেষ্টা করবে গুরুদুয়ারাতে আসার। আমরাও তাই সকাল সকাল গুরুদুয়ারাতে চলে এসেছি, আর এখন হচ্ছে প্রেয়ার। ਵੈਸਾਖ ਤੀਰਨ ਕਿਉ ਵਾਢੀਆ ਜਿੰਨਾ ਪ੍ਰੇਮ ਪਛੋ ਹਰ ਸਾਜਨ ਪਰਖ ਵਸਾਰ ਕੈ ਲੱਗੀ ਮਾਇਆ ਤੋ ਪੁੱਤਰ ਕਲਤਨ ਸੰਪਨਾ ਹਰ ਅਵਨਸੀਓ। ইংল্যান্ডে আসার পর আমি বহুবার গুরুদুয়ারাতে এসেছি, হয়তো জিনিসগুলো দেখেছিলাম, কিন্তু আজকে প্রথম লক্ষ্য করে দেখলাম। আসলে পাঞ্জাবিরা কিন্তু প্রচণ্ড বেশি কট্টরবাদী হয় তাদের ধর্মের জন্যে। মানে আমরা যেমন হিন্দুরা, আমাদের কোনো ধার্মিক দেবদেবতার সম্পর্কে যদি কিছু বলাও হয় আমরা মেনে নিই, বা অনেক হিন্দু আছে যারা এই ব্যাপারটা নিয়ে আবার মজাও করি। পাঞ্জাবিরা কিন্তু এরকম নয়। আপনি যদি ওদের গুরু সম্পর্কে বা ওদের ধর্ম সম্পর্কে কিছু বলেন, সত্যি সত্যি তরোয়াল দিয়ে গলা কেটে ফেলার মতন ক্ষমতা রাখে। ব্যাপারটা যে মিথ্যে তা বলছি না। এই দেখুন, যতগুলো ছবি এখানটায় দেওয়া রয়েছে, এরা সবাই কেউ না কেউ তাদের নিজের ধর্মকে রক্ষা করার জন্যে প্রাণ দিয়েছে। আজকের লঙ্গার খাওয়ার জন্যে আমাদেরকে ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হলো, আর যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম তার দুপাশে এই ছবিগুলো সার সার করে রাখা, আর কোথায় কিভাবে কেন সে মারা গেছে তার সমস্ত কিছু সুন্দরভাবে নিচে ডেসক্রাইব করা রয়েছে। পড়তে সত্যিই ভালো লাগছিল যে এই সব মানুষগুলো নিজের ধর্ম রক্ষা বা দেশ রক্ষার জন্যে প্রাণ দিয়েছে। ইভেন তো এখানটায় যে স্বর্ণ মন্দিরে যে আক্রমণ হয়েছিল সে সম্পর্কেও লেখা আছে। আমার না কখনো কখনো নিজের ধর্মের কিছু মানুষদের ওপর খুব রাগ ধরে, আর এই সব সংখ্যাগুলো দিন দিন খুব বেড়েও যাচ্ছে। আমরা অন্য কোনো ধর্মের মানুষ যদি তারা তাদের ধর্ম প্র্যাকটিস করে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের ধর্মের মানুষরাই আবার আমাদের ধর্মকে যখন কেউ পালন করে তাকে নিয়ে কটাক্ষ করে। এই জিনিসটা খুব খারাপ। ভাই, তুমি না করতে পারো ঠিক আছে, কিন্তু অন্য কেউ করলে তাকে কটাক্ষও করো না। আর নিজের ধর্মকে যদি নিজেই না মানো তবে অন্য লোক কেন মানবে, কেন? তাই জন্যেই কিন্তু আমরা যদি আমাদের নিজের ধর্মকে নিজেরাই রক্ষা না করি, ধীরে ধীরে আমরাও শেষ হয়ে যাব। যাই হোক বন্ধুরা, তবে আজকে গুরুদুয়ারাতে কিন্তু প্রচুর খাবার রান্না হয়েছিল, আর আমার একটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে পেঁয়াজি আর জিলিপি, সেটাও হয়েছিল। তবে আমি আর যা খাবার রান্না হয়েছিল তার থেকে অল্প কিছু খাবার নিয়েছি, আর তার মধ্যে ছিল এই ছোলে ভাতুরা। যাই হোক, আমি আজকে বাড়িতে কি রান্না করেছি সেইটা এবার আপনাদেরকে দেখাবো। মাছের ডিমগুলো প্রথম ভেবেছিলাম সেদ্ধ করে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব, কিন্তু আমার বর যা তিনটে লাফানি দিল মাছের ডিম আর মাছ, কাঁটাওয়ালা মাছ দেখে ওকে আজকে ভেবেছি ওকে আজকে এই মাছের ডিম খাওয়াবো। তো মাছের ডিমগুলো একদম পুরো সেদ্ধ হয়ে যায়নি, হালকা সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন এই হালকা সেদ্ধ মাছের ডিমগুলোই ওকে আমি খাওয়াবো, মানে এটা দিয়ে পাকোড়া বানাবো। ওই যে লাভ দিল চারটে, খাবো না করে ওকে জোর করে আজকে খাওয়াবো। আর আমি জিজ্ঞেস করবো যে ওর পছন্দ হয়েছে কিনা, কারণ আমি তো জানি খাবার পরে বলবে আহ কি দারুণ কি দারুণ। ও পুরো আমার ছেলের মতন করে। আমার ছেলে কি করে, কোনো কিছু রান্না করলে আগের থেকেই বলবে খাবো না, কেন করেছো, তুমি কি জানো না এটা আমি খাই না, এটা কেন করেছো, এরকম করে চিল্লায়। তারপরে যেই হয়ে যায় তখন আর আমি আর পাই না খেতে। তা এও তাই। তো আমি আজকে করছি, মাছের ঝোল তো খাবে না, কিন্তু এই মাছের ডিমের পাকোড়া করবো, চেটে পুটে খাবে। আধা সেদ্ধ মাছের ডিমগুলোর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। আর জানেন, লঙ্কা কাটতে ভুলে গেছিলাম,
তাই দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সবার শেষে ধনেপাতা। ও হ্যাঁ, আর একটুখানি বেসনও দিয়েছি। এইবার সমস্ত কিছু মেখে নেব। ধনেপাতা একটু বেশি দিলাম, যেহেতু মাছের ডিম তো আমার বরের নাকে গন্ধ লাগবে, তাই গন্ধটা কম করার জন্য একটু ধনেপাতা। এইবার মাছের ডিমগুলো ভাজবো আর কিছু কথা বলি। আজকে একটা নতুন ট্রিক ট্রাই করছি, সেটা হচ্ছে আমি এই যে গানটা করছি এই গানটা আমি মানে করে রেখে দিয়েছি 2 মিনিটের একটা গান, কিন্তু ইউটিউব না কিছুতেই পোস্ট করতে দেয় না, ডিলিট করে দেয়, বারবার কপিরাইটস দেয়, অনেকবার চেষ্টা করেছি। তো ভাবছি যে কথা বলতে বলতে যদি তার মাঝখানে গান করি, বা এই যে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে তার মাঝখানে যদি গানটা করি, তখন না একই রকম হয় না, মানে সিঙ্গার যেরকম গেয়েছে আমি যদি ঠিক একই রকম সিঙ্গারকে কপি করি তখন কপিরাইট দেয়। তাই জন্য ভাবছি যে কথা বলতে বলতে গান করব, যাতে ইউটিউব না বুঝতে পারে, ইউটিউবকে বোকা বানানো যায়। ট্রাই করি আজকে, জানি না এটাও আবার আমায় ডিলিট করে দিতে হবে কিনা। এবার সেকেন্ড স্ট্যান্ডারটা গাই। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমার বড়মশাই ভাবছে বাঙালি বিয়ে করে কি অবস্থা, দেখো হাতে নোটবুক নিয়ে গান গান করছে হচ্ছে কিচেনে। বাঙালি বিয়ে করলে এরকম হবে, তারপরে বাঙালি যদি একটু কবি কবি হয় তাহলে তো কথাই নেই, এসবগুলো মেনে নিতে হবে। আবার পরের স্ট্যান্ডারটা আবার শোনাবো, বাট একটু ধীরে ধীরে এরকম করে করেই আমায় করতে হবে, তা নাহলে গান শোনানোটা খুব মুশকিল, একদম ডাইরেক্টলি। তারপরটা কি আছে, গানের না একদম খাপ ছাড়া মতন হয়ে যায়। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। দেখা যাক এটা পোস্ট করতে পারি কিনা। পৃথিবীতে আমার মতন লাকি মানুষ খুব কম আছে। আমার প্রতিটা ব্লগের কমেন্ট বক্সে যদি আপনারা একবার ঢুকে দেখেন, তবে দেখবেন আমার ভালোবাসার মানুষদের অভাব নেই, আর তার জন্যেই আমি লাকি। আমি আমার ব্লগগুলোতে কখনোই দেখাই না যে আমিই সর্বশ্রেষ্ঠ, আমাকে দেখেই আপনারা সমস্ত কিছু শিখুন। আর আমার ব্লগের কমেন্ট বক্সে গেলে বোঝা যায় যে সবাই আমার ব্লগগুলোকে কত পজিটিভভাবে নেয়। তবে নেগেটিভ মানুষেরও অভাব নেই। আসলে ব্লগের প্রথমেই ধর্ম সম্পর্কে কথা বলছিলাম না, আমার ব্লগে একদিন একজন কমেন্ট করেছে যে আমি কেন এত বেশি পুজো আচ্চা করি। আসলে এইসব কি কখনো কোনো কথা? আপনি নিজে না পারুন তবে অন্যকে কেন মানা করবেন? এটা আমার জীবন, আর আমার ব্লগে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই দেখাবো, সেটা আমার জীবন সম্বন্ধীয়। যাই হোক বন্ধুরা, এখন আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে আর আমি আমার বরকে ডাকছি একটু টেস্ট করার জন্যে, কিন্তু জানেন বান্দা কিছুতেই আসছে না। আচ্ছা বন্ধুরা, আপনাদের মনে কখনো কোয়েশ্চেন আসে না যে আমি আমার বরের অনেক সময় মুখ দেখাই না, শুধু বডি দেখাই কেন? আসলে ওর তো লম্বা লম্বা চুল, আর বাড়িতে যখন থাকে তখন চুলগুলো বেঁধে রাখে না, মানে উপরে একটা কাপড় দিয়ে বেঁধে রাখে না, সব সময় ওরম বাঁধা থাকে না, আর ওদের চুল না কাউকে দেখাতে নেই, তাই ওর মুখ দেখাই না কখনো, শুধু বডিটাই দেখাই। কাছেই আসলো না, আর না খাবো না, রোগ বটে একটা, একটা খেলে কিন্তু সব খেয়ে নিত ধীরে ধীরে, এবার একটাই খাবে না। আমি খাই
অনেক চেষ্টা করলাম, একটাও বড়া খাওয়াতে পারলাম না। যাই হোক, এইবার আমার মেন রান্নার দিকে ফেরা যাক। আর আমি কিন্তু আজকে দারুণ সুন্দর একটা রান্না করছি। এই রান্নাটা সম্পর্কে আপনারা কখনো শুনেছেন কি না সেটা নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আসলে আমি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে উচ্ছে, মানে উচ্ছে নয়, করলা। করলা দিয়ে রুই মাছের ঝোল যারা খেয়েছে তারা কিন্তু জানে যে সত্যিই অমৃত লাগে। কিন্তু শুনতে বড্ড বেশি বাজে লাগে না, যে করলা একটা তেতো জিনিস আর সেইটা দিয়ে মাছটা কেমনভাবে যায়। তবে আজকে কিন্তু আপনাদেরকে আমি সেই করলা দিয়ে মাছের ঝোল রেঁধে দেখাচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। আসলে কাঁচা লঙ্কার প্যাকেট খুঁজে পাচ্ছি না, কোথায় ফ্রিজে রেখেছি কে জানে, তাই শুকনো লঙ্কা দিলাম। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন। এইবার দিয়ে দিচ্ছি 1 মুঠ পেঁয়াজ। আর পেঁয়াজের সাথে একটু নুন মিশিয়ে নিলে না পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার পেঁয়াজটা সুন্দর করে তেলে একটু আধা ভাজা করে নেব। আর ওদিকে একটা মশলা বানিয়ে নিতে হবে। এই যে গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি জিরে, ধনে আর একটুখানি হলুদ গুঁড়ো। আসলে সব কিছু একসাথে পেস্ট করে নিলে, আর স্পেশালি হলুদ গুঁড়োটা দিলে না এইভাবে হলুদের সুন্দর একটা গন্ধ আর দারুণ সুন্দর একটা কালার আসে। আর এইবার এই মশলাটাই আমি ওই মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপর রান্নার শুরুতেই যে আলুগুলো ভেজে নিয়েছিলাম না, সেই আলুগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আরও খানিকক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করার পর একটুখানি গরম জল আমি ঝোল হিসেবে এই আলু আর মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নাটা করার সময় যেটা একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ওই যে করলাটা প্রথমে ভেজেছিলাম, ওই করলাটা যেন সুন্দর করে ভাজা হয়। আর এই যে সবার লাস্টে করলা আর মাছটা একসাথে দিয়ে দিতে হবে। আসলে করলাটা শুধু উপর থেকে ছড়িয়ে দিতে হয়, আর ওইটা যেহেতু আগেই ভাজা রয়েছে আর এই ঝোলের সাথে করলার ওই তেতো ভাবটা মিশে যায় না, কিন্তু যখন এই ঝোলটা খাওয়া হয় তখন খেতে দারুণ লাগে। যা, একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, দেখানোও হলো না। আসলে যে মাছের ঝোলটা পুরো রেডি হয়ে যাওয়ার পরে না একটুখানি ওই জিরে আর গোলমরিচ গুঁড়ো দিতে হবে। জিরে আর গোলমরিচটা আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম, আর সেইটা আমার যে ওখলি আছে, ওখলির মধ্যে ঘষে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, এই জিরে আর গোলমরিচটা দিলে কিন্তু খাবারটার এত সুন্দর একটা গন্ধ আসে। আহা হা হা! এই যে আমার মাছের ঝোল এখন রেডি হয়ে গেছে। আপনারা একদিন খেয়ে আমাকে জানাবেন। আর এই দেখুন, কর্তা মশাই তো ওই সব কিছু খাবে না, তার জন্যে আবার নতুন রান্না করা হচ্ছে। ভাবুন একবার আমার অবস্থা কেমন। আর ওর জন্যে আমি এখন ওই যে রোস্টেড চিকেন আর সমস্ত সবজিও আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম। এইগুলোই এখন ওর খাবার। আমার বর বাড়ি থাকলে না আমার ডবল ডবল খাটুনি। স্পেশালি এই যে রান্না বান্নাগুলো, এই সময় তো আমার প্রচুর খাটুনি হয়। মানে আমি ওর খাবার অনেক দিন খাবার পরে বোর ফিল করি, আর তখন মনে হয় কি আমি আমার মতন একটু খাবার রান্না করে খাই। আর আমি আমার মতন রান্না করলে সে তো কিছুই খায় না, সে তো আপনারা জানতেই পারেন, দেখতেই পারেন। আর কি আর করা যাবে বলুন, ও যেসব খায় আমাকেও মাঝে মাঝে সেই সবই খেতে হয়, আর আমিও যেসব খাই মাঝে মাঝে ও সেই সব খায়। কিন্তু যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো? আর আমি যে কথাটা বললাম যে আপনি যেটা করছেন সেটা ঠিক আছে, কিন্তু অন্যকে সেটা বন্ধ করার জন্যে কখনোই ফোর্স করা বা কথাও বলা উচিত নয়। কারণ আমরা সবার জীবন সবার মতো করেই বাঁচি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর আমার এই ব্লগ যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর কমেন্ট। পরের ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।